মৌমিতা দেবীর মেয়ে বর্ষা একটি বড় কোম্পানিতে সার্ভিস করে। তার বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু বিয়ের প্রতি তার কোনোই আগ্রহ নেই। এই নিয়ে মা মৌমিতা দেবী সব সময় চিন্তিত থাকেন। বর্ষা, তোর বয়স 26 হয়ে গেল, এখনো তুই একটার পর একটা ভালো সম্বন্ধগুলোকে হাতছাড়া করছিস। আর 1-2 বছর চলে গেলে না, তখন আর ভালো সম্বন্ধ পাওয়া যাবে না। তখন বুঝবি কি ভুল করেছিলিস। দেখো মা, আমার এসব ঝামেলায় জড়াতে একেবারে ইচ্ছা করে না। আমার জীবন যেমন আছে তেমনই থাকবে। এত পড়াশোনা করে আমি এত ভালো একটা চাকরি পেয়েছি, জীবনে প্রতিষ্ঠিত হয়েছি। যদিও এখনো কিছু কাজ বাকি আছে। আমি এখন নিজেকে ম্যানেজার পোস্টে দেখতে চাই। তারপরে যদি সেরকম কাউকে পাই তাহলে বিয়ে করব। সেরকম কাউকে পাই মানে? তুই কিরকম ছেলে খুঁজছিস? আরে বাবা, তোর পছন্দ অপছন্দ আমাকে তো বলতে পারিস। আমি তোর পছন্দের মতো ছেলের সঙ্গেই তোর বিয়ে দেব। এতে সমস্যা কি? দেখো মা, আমার পছন্দ একটু অন্যরকম। আমি এমন পরিবারে বিয়ে করতে চাই যেখানে না তো শ্বশুর শাশুড়ি থাকবে আর না তো যা বা ননদ। আমি সারা জীবন একা থাকতে চাই। হাজবেন্ডের সঙ্গে পুরো লাইফটা এনজয় করতে চাই। শ্বশুরবাড়ির লোকেদের কোনো ঝামেলা আমার লাগবে না। আচ্ছা, শ্বশুরবাড়ির লোকেদের থাকাটাকে তুই ঝামেলা বলে মনে করছিস কেন? বাড়িতে লোকজন না থাকলে বাড়িকে কি বাড়ি বলে মানায়? আরে বাবা, শ্বশুর শাশুড়ি ননদ যা, এদেরকে নিয়েই তো সংসার। দেখো মা, আমি ওসব চক্করে নেই। মাসিদের মামাদের মেয়েদেরকে তো সারা জীবন শ্বশুরবাড়ির লোকেদের দুর্নাম করতেই শুনেছি। তারা কত অশান্তিতে রয়েছে না, সেটা আমি ভালো করেই জানি। আমি ওই একই জাঁতাকলে পড়তে চাই না। তোর মাসির মেয়েরা কখনো সখনো একাধটা কথা বলে ফেলে, তাই বলে তোর এইসব ধারণা হয়েছে? আচ্ছা বলতো, ওদের মধ্যে কে এমন আছে যে অশান্তিতে আছে? সবাই স্বামী সংসার নিয়ে সুখে শান্তিতে আছে। সবার পরিবারের সবাই সব সুবিধা অসুবিধাতেই পাশে দাঁড়ায়। হ্যাঁ, মাঝে মাঝে একটু আধটু মন টানাটানি হয়, তা বলে এটা তো নয় মা বাবা ভাই বোনদের সাথেও হয়। সেজন্য কি মানুষ পরিবার বাদ দিয়ে একা একা থাকবে নাকি? দেখো মা, এইসব আমি কিছু জানি না। আমার যেরকম পছন্দ আমি তো তোমাকে বলে দিলাম। এবার বাকিটা তুমি সামলাও। আর হ্যাঁ, ছেলেকে অবশ্যই ওয়েল সেটেল হতে হবে। গাড়ি বাড়ি টাকা পয়সা জায়গা জমি এসব যেন অনেক থাকে। কি জানি বাবা, ঠিক আছে, তুই যেমন বলছিস খুঁজে দেখবো সেরকম পাত্র যদি খুঁজে পাওয়া যায়। বর্ষা দেবী অনেক খোঁজ খবর করার পর রনক নামে একটি ছেলের খোঁজ পায়। রনক খুব বেশি বড়লোক না হলেও বেশ টাকা পয়সাওয়ালা। সবকিছু শোনার পর রনকের ছবি দেখে বর্ষা মোটামুটি ভাবে বিয়েতে রাজি হয়ে যায়। এঙ্গেজমেন্টের দিনে বর্ষা সেজেগুজে স্টেজে দাঁড়িয়ে থাকে। এমন সময় সে দেখে রনক একটি মেয়ের সঙ্গে কথা বলছে। বর্ষা রনককে বলে, রনক, ওই মেয়েটা কি তোমাদের কোনো আত্মীয় নাকি? আত্মীয় না, ও আমার বোন মিনা। এই 3rd ইয়ার কমপ্লিট করেছে। ও ছাড়া আমার জীবনে আর কেউই নেই। বিয়ের পর আমরা 3 জনে একসঙ্গেই থাকবো। তোমাকে বাড়িতে আনার জন্য আমি যতটা এক্সাইট, তার থেকে বেশি ও এক্সাইট। মানে কি? মা তো বলেছিল তোমাদের পরিবারে তুমি নাকি একা। আচ্ছা দাঁড়াও, আমি একটু আসছি। এই বলে বর্ষা তার মায়ের কাছে যায় এবং তাকে বলে, মা, তুমি আমাকে এত বড় মিথ্যে কথা বলেছো। তুমি তো বললে রনক একা থাকে, কিন্তু এখন তো দেখছি ওর একটা বোনও আছে। আমি তোমায় বলেছিলাম না আমি এমন পাত্রকে বিয়ে করবো যার আশেপাশে বা পরিবারের কেউ নেই। আরে বাবা, ওটা তোর একমাত্র বোন। আর কদিন পরেই তো তার বিয়ে হয়ে যাবে। তখন তো তুই একাই থাকবি সংসারে। থাক, তোমাকে আর এইসব অজুহাত দিয়ে না আমাকে আর ভোলাতে হবে না। আমি আর এই এঙ্গেজমেন্টই করব না। তুমি ওদেরকে চলে যেতে বলো। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আর আধ ঘন্টার মধ্যেই তোর এঙ্গেজমেন্ট হবে। সবাই চলে এসেছে আর তুই এখন এইসব বলছিস? আমি কিচ্ছু জানি না মা। তুমি যদি ভালোই ভালো সবাইকে চলে যেতে বলো তাহলে খুব ভালো, আর না হয় আমি সবাইকে অপমান করে তাড়িয়ে দেব। এবার বলো তুমি কি চাও? মেয়ের কথা শুনে মৌমিতা দেবী কি করবেন ভেবে পাচ্ছিলেন না, কিন্তু তিনি মেয়েকে চিনতেন। সে যে এই কাজ করতে 1 মিনিটও সময় লাগাবে না তা তিনি ভালো করেই জানতেন। এমন সময় বাধ্য হয়ে 2 স্বামী স্ত্রী মিলে সব আত্মীয় স্বজনদেরকে চলে যেতে বলে। এতে করে তাদের খুবই অপমানিত বোধ হয়। বাবা মা কেউই বর্ষার সঙ্গে কথা বলে না। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। ঘটক একটি সম্বন্ধ আনে। সম্বন্ধের কথা শুনে বর্ষা বলে, দেখুন ঘটক মশাই, আমার যা যা দাবি আমি আপনাকে সব বলে দিয়েছি। আপনি যদি এগুলো সব ফলো করেন এবং এই অনুযায়ী পাত্র খোঁজেন তাহলে আমি বিয়ে করতে রাজি হব, না হলে কিন্তু না। আরে দিদি মশাই, আপনি একবার ছেলেটার সঙ্গে কথা বলে দেখুন। আমি ফোন করলে ও আধ ঘন্টার মধ্যে এখানে চলে আসবে। আগে আপনারা একে অপরের সঙ্গে কথা বলে নিন, ভালো করে যাচাই বাছাই করে নিন, তারপর না হয় বিয়ের কথা এগোবেন। ঠিক আছে, এমনিতেও আজ রবিবার, আপনি আসতে বলুন, আমি কথা বলে নিচ্ছি। কিছুক্ষণ পর সুবীর নামে একটি ছেলে তার দামি গাড়ি থেকে নামে। সুবীরের সাজ পোশাক দেখে তার টাকা পয়সার অনুমান করা যাচ্ছিল, যা দেখে বর্ষা খুবই খুশি হয়।
এছাড়া সুবীর পরিবারের একা। এটি জানতে পেরে বর্ষা বিয়েতে রাজি হয়ে যায়। তখন মৌমিতা দেবী বলেন, দেখ বর্ষা, তুই কিন্তু এইবার একটু তাড়াতাড়িই করছিস। আমার মনে হয় ছেলেটার সঙ্গে তোর ভালো করে কথাবার্তা বলা উচিত। শুধুমাত্র টাকা পয়সা আছে বলে এভাবে বিয়েতে রাজি হয়ে যাওয়াটা ঠিক না। তোমরা যে সম্বন্ধটা দেখেছিলে তার থেকেই ছেলেটা না 1000 গুণ ভালো। আমি ঠিক যেমনটা চেয়েছিলাম এর মধ্যে সব কিছু আছে, তাই আমি আর দ্বিতীয়বার ভাবতে চাই না। তুমি তাড়াতাড়ি বিয়ের ডেটটা ফাইনাল করো, কারণ এরকম ছেলে না হাতছাড়া হয়ে যেতে পারে। মেয়ের কথা শুনে মা আর কোনো আপত্তি করে না। তাদের বিয়ের ডেট ফাইনাল করে দেওয়া হয় এবং 15 দিনের মধ্যেই বর্ষা ও সুবীরের বিয়ে হয়ে যায়। বিয়ের পরে 1 সপ্তাহ বেশ ভালোই কাটে। 1 সপ্তাহ পর বর্ষা অফিস যাওয়ার জন্য তৈরি হয়। সুবীর তার কাছে এসে বলে, কি ব্যাপার, এত সাজগোজ? কোথায় যাবে? কোথায় যাচ্ছি মানে? অফিস যাচ্ছি। আবার কোথায়? বিয়ের পর প্রথম অফিস যাচ্ছি, একটু সাজগোজ তো করতেই হবে। তাই নাকি? এত সাজগোজ কাকে দেখাতে যাচ্ছ শুনে? আমি তো আজ বাড়িতেই থাকবো। তুমি সেজে বুঝি অফিসে ঘুরে বেড়াবে? এভাবেই বুঝি অফিসে যাই? সুবীর, তুমি এসব কথা বলছো কেন? ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে, আর এখন আমি আর কিচ্ছু বলতে পারছি না। এই বলে বর্ষা তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। অফিসে তার কলিগ এবং বন্ধু বান্ধব সবাই তাকে অভ্যর্থনা জানায়। এরপর দীপ্তি তাকে বলে, হ্যাঁ রে বর্ষা, এভাবে লুকিয়ে লুকিয়ে বিয়েটা করে নিলি? আমাদের কাউকে ডাকলিও না? একটা পার্টি তো তোকে দিতেই হবে। আরে তাড়াহুড়োতে বিয়েটা হয়েছে, তাই আর কাউকে বলতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলি, তারপর তোদের সবাইকে নিয়ে একটা পার্টি দেব। কয়েকদিন পর অফিস থেকে ফিরে বর্ষা দীপ্তির সঙ্গে কাজ নিয়ে একটা কথা বলছিল। সেই সময় সুবীর ঘরের মধ্যে প্রবেশ করে এবং বর্ষাকে ফোনে কথা বলতে দেখে বলে, কি হলোটা কি? কার সঙ্গে এত ফোনে ব্যস্ত আছো শুনে? কার সঙ্গে কথা বলছো? সুবীর প্লিজ একটু চুপ করো, দেখতে পাচ্ছ তো আমি ফোনে আছি। আমি যে এসে দাঁড়িয়ে আছি সেটা লক্ষ্য নেই? ফোনে কথা বলেই চলেছো। ফোনটা কখন রাখবে? ফোনটা রাখো। দীপ্তি, আমি তোর সঙ্গে কিছুক্ষণ পর কথা বলছি। তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই? দেখতে পাচ্ছ না আমি অফিসের কাজের জন্য ফোন করছি, আর তুমি এসব কি কথা বলছো বলো তো? সব কথা দীপ্তি শুনলো, ও কি মনে করছে বলো তো? তুমি কি ভাবছো তোমার নাটক আমি বুঝতে পারি না? সারাক্ষণ তো তোমার ফোনটা ব্যস্ত থাকে। অফিসে গিয়ে দেখো তাও শান্তি হয় না, সারাদিন ফোনে কথা বলতে হবে। সুবীর, তোমার এইসব নোংরা কথা বলতে লজ্জা করছে না? তুমি আমার উপরে সন্দেহ করছো? তোমার মতো মেয়েরা যারা বাইরে অফিসে কাজ করতে বেরোয় তাদের সন্দেহ না করার মতো কিছু আছে নাকি? আচ্ছা তুমি আমাকে বলো তো, তোমার অফিসে এত ভালো পোস্ট পেলে কি করে? নিশ্চয়ই সেখানে কিছু ব্যাপার আছে। তোমার কি হয়েছেটা কি? এইসব কেন বলছো বলো? তুমি যে এসব মনে মনে ভাবো তা তো আমি কখনো ভাবিইনি। তোমার সঙ্গে না আমার কথা বলতে ইচ্ছা করছে না। এই বলে বর্ষা সেখান থেকে চলে যায়। 2-1 দিন কেটে যায়, তাদের মধ্যে কোনো কথা হয় না। একদিন সুবীর অফিস থেকে ফিরে বর্ষার কাছে গিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি যা বলেছি সব ভুল বলেছি, আর কখনো এরকম কথা বলবো না। এইভাবে মুড অফ করে থেকো না। চলো আমরা আজকে বাইরে ডিনার করে আসি। সুবীরের কথা শুনে বর্ষার মন একটু ভালো হয়ে যায় এবং সে বলে, শুনছো, আমার অফিসে সব বন্ধু বান্ধবরা আর কলিগরা আমাদের বিয়ের জন্য একটা পার্টি দিতে বলেছে। কদিন ধরেই ওরা মাথা খারাপ করে দিচ্ছে। ভাবছিলাম সবাইকে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়ে দেব। কি করি বলো তো? আরে নিয়ে গিয়ে খাওয়ানোর কি দরকার? বাড়িতেই সব আয়োজন করো, ওদেরকে বাড়িতেই ডেকে নাও। এত বড় বাড়ি আছে, এখানে কি পার্টি করার জায়গার অভাব আছে? সুবীরের কথা শুনে বর্ষা পরের সপ্তাহে একটি পার্টির আয়োজন করে এবং সবাইকে সেখানে নিমন্ত্রণ করে। বর্ষা তার মাকে ফোন করে পার্টিতে আসার কথা বলে। আরে মা, তোর বন্ধু বান্ধবদের নিয়ে পার্টি, সেখানে আমি গিয়ে কি করব বলতো? তাছাড়া ওই দিনে তোর মাসির মেয়ের গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে। তুই জানিস তুই যে ছেলেকে রিজেক্ট করেছিলিস, সেই ছেলের সঙ্গে তোর মাসির ছোট মেয়ের তিন্নির বিয়ে হয়েছে। খুব ভালো ছেলে, ওকে তো খুব সুখে রাখে। আর তুই যেই বোনের জন্য বিয়েটা কেটে দিয়েছিলিস, সেই বোন ওকে নিজের দিদির থেকেও বেশি ভালোবাসে। খুব সুখে আছে মেয়েটা। যাই হোক, ওরা নতুন বাড়ি কিনেছে, তারই অনুষ্ঠান। আমি ওই দিনে ওখানে যাব। মৌমিতা দেবীর কথা শুনে বর্ষা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। কয়েকদিন পর পার্টিতে বর্ষা তার বস মিস্টার সেনের সঙ্গে কথা বলছিল। এমন সময় সুবীর সেখানে আসে আর বলে, কার সঙ্গে গল্প করছো শুনে? ওকে তো দেখতেই পাচ্ছ না। আরে সুবীর, আমি তো তোমাকেই খুঁজছিলাম। এসো তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন আমাদের বস মিস্টার সেন। আজ এখানে স্যারের ওয়াইফ আসতে পারেননি, কারণ উনি ছেলের সঙ্গে দেখা করতে বিদেশে গেছেন। ওয়াইফ নেই সেই সুযোগে অফিসের স্টাফের সঙ্গে ফুষ্টি নষ্টি, ভালো ব্যাপার। সুবীর প্লিজ স্টপ। তোমার যা মুখে আসছে তুমি তাই বলে যাচ্ছ। তুমি জানো তুমি কাকে কি বলছো? প্লিজ চুপ করো প্লিজ। আমি ঠিকই বলেছি, আপনার মতো মানুষকে আমার চেনা আছে। সুন্দর মেয়েদের ফাঁসিয়ে তাদেরকে লোভ দেখিয়ে আত্মতুষ্টি করেন। ছি, তুমি যে এত নোংরা তা আমি কখনোই জানতাম না। এখন তো তোমার সঙ্গে কথা বলতে আমার ঘেন্না করছে। বর্ষার কথা শুনে সুবীরের মাথা গরম হয়ে যায় এবং সে তাকে সবার সামনে চড় মারে
এই পরিস্থিতিতে কেউ আর সেখানে দাঁড়িয়ে থাকে না, সবাই না খেয়ে বাড়িতে চলে যায়। বর্ষা রাতের বেলা কাঁদতে কাঁদতে তার মাকে ফোন করে এবং এই সব কথাই বলে। বর্ষা, তুই এখানে চলে আয়। আমরা তোকে বিয়ে দিয়েছি, কিন্তু পর করে দিইনি। যে ছেলে এত বড় কাণ্ড করতে পারে, সে যে 2 দিন পরে আমার মেয়ের সাথে কি করবে তার ঠিক নেই। আমি তো তোমাদেরকে আসল সব কথাই বলিনি। এই 6 মাসে একটাও দিন যায়নি যে ও আমাকে নোংরা নোংরা কথা শোনায়নি। এই নিয়ে কতবার যে গায়ে হাত তুলেছে তারও ঠিক নেই। আমি আর সহ্য করতেই পারছি না মা। ওর জন্য আমি আমার অফিসে কোনোদিনও আর যেতে পারবো না। তুমি ঠিকই বলেছিলে, পরিবারে যদি শ্বশুর শাশুড়ি ননদ এরা কেউ থাকতো তাহলে সুবীর হয়তো এতটা বাড়াবাড়ি করতে পারতো না। এত কিছু হয়ে গেল আর তুই আমাকে এখন বলছিস? তোকে আর এক মুহূর্ত ওখানে থাকতে হবে না। তুই কালকে ব্যাগপত্র নিয়ে এখানে চলে আয়। পরের দিন সুবীর অফিসে চলে যাবার পর বর্ষা তার ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়ি চলে যায়। এদিকে বাড়ি ফিরে এসে সুবীর বর্ষাকে ফোন করে। চুপ করবো কেন? এনার সঙ্গেই তো তুমি সারাদিন ফোনে ব্যস্ত থাকো। এখন হাতে নাতে ধরা পড়েছো বলে তুমি চুপ করতে বলছো? চুপ করো সুবীর, আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করেছি, আর কিছুক্ষণের মধ্যেই তুমি তোমার পাওনা পেয়ে যাবে। এভাবেই বর্ষা নিজের জীবনের সব থেকে বড় শিক্ষাটা পায় যে পরিবারের সদস্য থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। এরপর পুলিশ সুবীরকে ধরে নিয়ে যায়। বর্ষা সুবীরকে ডিভোর্স দিয়ে দেয় এবং আবার নতুন করে তার জীবন শুরু করে। সুমিত, আমাকে আজই বাবার বাড়ি দিয়ে আসো। তোমাদের এটা নেই ওটা নেই, আমার আর ভালো লাগছে না। এখন আমার অফিসে বহুত চাপ আছে, আমি এখন যেতে পারবো না। বিয়ের আগেই তো এসব ভাবা উচিত ছিল, এখন ভেবে কি হবে? সত্যি এর আগে বর্ণালী কোনো কিছু না দেখেই সুমিতকে বিয়ে করেছিল, আর তাই সে এখন মানিয়ে নিতে পারছে না। আসলে বর্ণালী ছিল বড়লোকের আদুরে মেয়ে। বর্ণালী তার বাবা মদনবাবুর সঙ্গে বাস করত। বর্ণালী একজন মডার্ন মেয়ে ছিল। সে তার বাবার একমাত্র মেয়ে হওয়ায় তার সব আবদারই মদনবাবু শুনতেন। দেখতে দেখতে বর্ণালী একজন জেদি মেয়েতে পরিণত হতে থাকে। তার গায়ের রং কালো হওয়ায় তার বাবা মদনবাবু তাকে ছোট থেকেই বিভিন্ন ধরনের কসমেটিক মাখাতো। এমনকি বর্ণালী কসমেটিক কেনার নাম করে বাবার কাছ থেকে টাকা ঝেড়ে বন্ধুদের সঙ্গে পার্টি করত। এমনই একদিন, বাবা আমাকে 30,000 টাকা দাও তো, আমাকে পার্লারে যেতে হবে। মুখে কত দাগ বেরিয়েছে, কালকে বন্ধুদের সঙ্গে পার্টি আছে। আজকে পার্লার থেকে ভালো করে সেজে আসি, না হলে কালকে যাওয়াই যাবে না। এই তো সেদিন আগে কতগুলো টাকা নিলি, আজকে আবার 30,000 টাকা? আর এই অল্প দাগের জন্য তুই পার্লারে যাবি? ঘরে অ্যালোভেরা জেল লাগিয়ে নে, দেখবি সব দাগ চলে যাবে। অ্যালোভেরা মাস্কে দাগগুলো যায় নাকি? দাগগুলো আস্তে আস্তে আরও বাড়ছে। পার্লারে গিয়ে ঠিকমতো ট্রিটমেন্ট না করলে দাগগুলো আরও বাড়বে। আমি তোমার একমাত্র মেয়ে, আমি স্কিন ট্রিটমেন্ট করানোর জন্য টাকা চেয়েছি বলে তুমি আমার কাছ থেকে টাকার হিসাব চাইছো? বর্ণালীর কথা শুনে মদনবাবু আর কিছু না বলে বর্ণালীকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। বর্ণালী টাকা নিয়ে তার বন্ধুদের ফোন করে বলে, হ্যালো প্রিয়া, টাকা পেয়ে গিয়েছি। আজকে ক্যারি লিভার রেস্টুরেন্টে পার্টি হবে, তোরা চলে আয়, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে বর্ণালী তার বাবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর বর্ণালী গিয়ে দেখে তার বন্ধুরা সবাই বসে আছে। এরপর ও তাদের সঙ্গে যোগ দেয়। কিছুক্ষণ গল্প করার পর বর্ণালী এক ওয়েটারকে ডেকে বলে, এই ওয়েটার, আমার বন্ধুরা যা যা খেতে চাইছে নিয়ে আসো, যা বিল হয় আমি দেব। তার বন্ধুরা ওয়েটারকে ড্রিঙ্কের অর্ডার দেয়। কিছুক্ষণ পর ওয়েটার ড্রিঙ্ক দিয়ে চলে যায়। বর্ণালীর বন্ধুরা ড্রিঙ্কের সঙ্গে গল্প করতে থাকে। বেশ কিছুক্ষণ পর বর্ণালী ও তার বান্ধবীরা রেস্টুরেন্ট থেকে বাইরে এসে নাচানাচি করতে থাকে। এমনই সময় এক পুলিশ অফিসার এসে বলে, এই এখানে কি হচ্ছে? নেশা করে রাস্তায় নাচানাচি হচ্ছে? দেখে তো ভদ্র ঘরে মেয়েই মনে হচ্ছে, নেশা করে রাস্তায় নাচা, চলো থানায় চলো। এই শুনে বর্ণালী ভয়ে পুলিশের কাছে ক্ষমা চাইতে থাকে। এই দৃশ্য দেখে সেখানে ভিড় জমে যায়। ভিড়ের মধ্যে থেকে সুমিত নামের এক ছেলে এসে পুলিশের সঙ্গে কথা বলে। কিছুক্ষণ কথা বলার পর পুলিশ বর্ণালীদের ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। কিছুদিন পর বর্ণালী কোল্ড ড্রিঙ্কসের দোকানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। এমনই সময় সুমিতকে দেখতে পায়। বর্ণালী তার কাছে গিয়ে বলে, হাই, আমি বর্ণালী। আমাকে সেদিন পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমার বন্ধুরা জোর করে ড্রিঙ্ক করিয়ে দেওয়ায় নেশার মধ্যে কি করেছি আমার নিজেরই মনে নেই। বর্ণালী ও সুমিত এভাবেই বেশ কিছুক্ষণ ধরে কথাবার্তা বলতে থাকে।
এরপর তারা একে অপরকে ডেট করতে থাকে। দেখতে দেখতে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। একদিন সুমিত রিয়াকে বিয়ে করে নিজের বাড়ি নিয়ে আসে। সুমিত, এ তুমি কোথায় নিয়ে এলে? এ তো পুরো গ্রাম, আমি এখানে কি করে থাকবো? এটাই আমাদের বাড়ি, আজ থেকে আমরা এখানেই থাকবো। সুমিত তার মা মোহনা দেবী, দাদা অরিন্দম, বৌদি শিলেখার সঙ্গে থাকতো। সুমিত এক প্রাইভেট কোম্পানিতে কাজ করত। বিয়ে করে সুমিতকে বাড়ি আসতে দেখে তার মা বলে, বাহ, কি সুন্দর বউ এনেছিস রে সুমিত, যেন লক্ষ্মী প্রতিমার মতো। যা সুমিত, বৌমাকে নিয়ে ঘরে যা। বড় বউ, ছোট বউয়ের ঘরে কিছু খাবার দিয়ে এসো, অনেকক্ষণ কিছু খায়নি হয়তো। এরপর সুমিত বর্ণালীকে নিয়ে ঘরে চলে যায়। বর্ণালী ঘরে এসে বলে, এই সুমিত, তোমাদের ঘরে এসি নেই? আমি কি করে থাকবো এই গরমে? একে ছোট ঘর, তার উপরে গরম। আমি তো এসি ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি কিছু একটা ব্যবস্থা করো প্লিজ। এসি নেই তো কি হয়েছে, হাই স্পিড ফ্যান আছে, চালিয়ে দিলেই সব গরম চলে যাবে। তাছাড়া আমাদের গ্রামে অত গরম নেই যে এসি লাগাতে হবে। আচ্ছা, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, বৌদি এক্ষুনি খাবার দিয়ে যাবে। এই বলে সুমিত সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শিলেখা বৌদি হাতে খাবার নিয়ে আসে। এই যে বোন, এই নাও তোমার খাবার। আমি নিজের হাতে তোমার জন্য রুটি আর ছোলার ডাল রান্না করে নিয়ে এসেছি, খেয়ে নাও। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সবাই খেতে বসেছিল। এমনই সময় বর্ণালী অসুস্থ হয়ে পড়ায় সুমিত বাড়িতে ডাক্তার ডাকে। ডাক্তার বর্ণালীকে চেক আপ করে মোহনা দেবীকে জানায় বর্ণালী প্রেগনেন্ট এবং বলেন তাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। এরপর থেকে বাড়ির সবাই বর্ণালীর খেয়াল রাখত। একদিন সকালে বর্ণালী ঘুম থেকে উঠে শিলেখাকে বলে, আরে গ্রিন টি কোথায় গেল? এখনো এলো না? বাড়িতে সবাই মরে গেছে নাকি? আমার সকালে গ্রিন টি লাগে, সেটা জানে না বুঝি? যত সব ভিখারিদের মাঝে এসে পড়েছি, এখন কি বাইরে থেকে অর্ডার দিতে হবে নাকি? বোন, তুমি এখন প্রেগনেন্ট, এই সময় গ্রিন টি খাওয়া ভালো নয়, বরং বাচ্চা সুস্থ রাখার জন্য বাড়ির খাবার খাওয়া ভালো। মা তোমার জন্য ফল কেটে রেখেছে, দাঁড়াও আমি নিয়ে আসছি। এই বলে শিলেখা ফল নিয়ে বর্ণালীর ঘরে নিয়ে আসে এবং দেখে বর্ণালী অনলাইনে খাবার অর্ডার দিয়েছে। এই দেখে শিলেখা বলে, তোমার জন্য মা ফল কেটে রেখেছে আর তুমি অনলাইনে খাবার অর্ডার করেছো? বাইরের খাবার তোমার শরীরের জন্য খারাপ, একটু আগেই তো বললাম, তুমি শুনলে না তো বউ? এই শোনো, তোমাদের ওই খাবার আমি খেতে পারবো না। এখন কি খাবো না খাবো সেটা তোমরা ঠিক করে দেবে নাকি? আমার ইচ্ছে, আমি যা খুশি খাবো, বেশি জ্ঞান দিতে এসো না তো। আমরা তোমার ভালোর জন্যই বলছি বোন, তোমার ডেলিভারির পর যা ইচ্ছা যাবে তাই খেও। এখন তোমার বাচ্চার কথা ভেবে আমাদের কথাটা শোনো, আমরা তোমার খারাপ চাই না, আমরা সবসময় তোমার মঙ্গল চাই। এই শোনো, আমার ভালো চাইতে হবে না, আমি নিজের ভালোটা নিজে বুঝি। আমার বেবির কিসে ভালো হবে না হবে সেটা আমি বুঝে নেব। এই যাও, এখন আমাকে আমার মতো থাকতে দাও তো। এই শুনে শিলেখা মন খারাপ করে চলে যায়। এর কিছুদিনের পর একদিন শিলেখা তার শাশুড়ি মায়ের সঙ্গে রান্নাঘরে রান্না করছিল। এমনই সময় শিলেখা মাথা ঘুরে পড়ে যায়। এই দেখে মোহনা দেবী বাড়িতে ডাক্তার ডাকে। ডাক্তার শিলেখাকে চেক আপ করে মোহনা দেবীকে জানায়, এই যে মোহিনী দেবী, আপনার জন্য একটা খুশির খবর আছে। শিলেখা জোড়া সন্তানের মা হতে চলেছে। এখন থেকে ওকে কোনো বাড়ির কাজ করালে চলবে না। আমি এই ওষুধ ও ট্রিটমেন্ট বলে দিয়ে যাচ্ছি, এগুলো নিয়মিত করে যাবেন। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। এরপর থেকে মোহনা দেবী বাড়ির সব কাজ নিজেই করত। দুই বউকে কোনোই কাজ করতে দিত না। তার সঙ্গে দুই বউয়ের খুবই খেয়াল রাখতেন। একদিন সুমিত অফিস থেকে বাড়ি এসে দেখে বর্ণালী স্মোক করছে। এই দেখে সুমিত খুবই রেগে যায় এবং বলে, বর্ণালী, এ কি করছো তুমি? জানি তুমি বাড়ির কারোর কথা শোনো না, এই সময় তুমি প্রেগনেন্ট আছো, জেনেও তুমি স্মোক করছো। জানো না এতে করে তোমার ও আমাদের বাচ্চা দুজনের ক্ষতি হবে? নিজের খেয়াল রাখছো না তা মানছি, এই সময় তো তোমার বাচ্চার দিকে খেয়াল রাখতে হবে। এই দেখো, বিয়ের আগে থেকে তুমি জানতে যে আমি স্মোক করি, তারপরেও তুমি আমাকে বিয়ে করেছো। এখন সব জানার পরেও তুমি আমায় বাধা দিচ্ছ কেন? বিয়ের আগেই তো না বলে দিতে পারতে, তাহলে বিয়েই করতাম না। এখন বিয়ের পর যত সব ফর্মুলা, এই করা যাবে না, ওই করা যাবে না, এতই যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আমি বিয়ে করলে কেন? এখনই আমায় আমার বাবার কাছে রেখে আসবে চলো। আমি তোমাদের এইসব ফর্মুলা আর শুনতে পারছি না। তুমি ভালো করেই জানো এখন আমার অফিসে বহুত চাপ আছে, আর তোমায় সুস্থ রাখার জন্য বললে সেটা তুমি খারাপ দিকে নিচ্ছ। দেখবে তোমার এই জেজ একদিন তোমার ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়, তখন তুমি বুঝবে বাড়ির লোকেরা তোমার ভালো চাইতো না খারাপ চাইতো। তোমার যা মন যায় তুমি করো,
আজ থেকে আর তোমায় কেউ কিছু বলতে আসবে না। এই বলে সুমিত সেখান থেকে চলে যায়। এভাবেই কিছুদিন কাটার পর একদিন বর্ণালীর লিভার পেন শুরু হয়। সুমিত তাড়াতাড়ি বর্ণালীকে হসপিটালে ভর্তি করে। ডাক্তার চেক আপ করে সুমিতকে জানায়, পেশেন্টের কন্ডিশন খুব একটা ভালো নেই। মা ও বাচ্চার মধ্যে যে কোনো একজনকেই বাঁচানো যাবে, তার উপরে বাচ্চা খুবই দুর্বল। আপনারা পেশেন্টকে ভালো করে খেতেও দেন না। এমার্জেন্সি অপারেশন করতে হবে, কাউন্টারে গিয়ে তাড়াতাড়ি 5 লক্ষ টাকা জমা দিয়ে দিন। টাকা জমা করে দিলে তারপরেই আমরা পেশেন্টকে অপারেশন রুমে নিয়ে যাব। ডাক্তারবাবু, ও আমাদের কোনো কথাই শোনে না, নিজের ইচ্ছা মতো চলে। কত টাকা লাগে লাগুক ডাক্তারবাবু, দয়া করে দুজনকে বাঁচানোর চেষ্টা করুন ডাক্তারবাবু। ওদিকে শিলেখাও অসুস্থ হয়ে পড়ে। তাকেও হসপিটালে অ্যাডমিট করা হয়। একসঙ্গে মোহনা দেবীর 2 বৌমা হসপিটালে ভর্তি হয়েছে। তাই তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকেন যাতে করে তার 2 বৌমাকে নিয়ে সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারে। এমনই সময় ডাক্তার এসে জানায় যে বর্ণালীর বাচ্চাকে বাঁচাতে পারেনি। বর্ণালী এখন সুস্থ আছে। শিলেখার বাচ্চা ও শিলেখা দুজনেই ভালো আছে। এরপর তারা বাড়ি ফিরে আসে। এদিকে বর্ণালী মন খারাপ করে নিজের ঘরে বসেছিল। এমনই সময় শাশুড়ি ও শ্রীলেখা সেখানে আসে এবং বলে, বোন, তুমি মন খারাপ করে বসে আছো কেন? যা হয়েছে তুমি ভুলে যাও। এখন থেকে তুমিও আমার বাচ্চার মা। এই শুনে বর্ণালী কেঁদে ফেলে এবং বলে, দিদি, আমি তোমার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি, তার সত্ত্বেও তোমরা আমার সঙ্গে এখনো কোনো খারাপ ব্যবহার করোনি। আমাকে ক্ষমা করে দাও। আমি আমার জেদে আর অহংকারে এতদিন অন্ধ হয়েছিলাম। ছোট বৌমা, তোমাকে আর ক্ষমা চাইতে হবে না। তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। এরপর সবাই বর্ণালীকে ক্ষমা করে দেয়। বর্ণালী তার অহংকার ছেড়ে দিয়ে এখন তার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।